সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিয়মিত আয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই আলোচনা সভায় আপনাদের সাথে আছি আমি ইমোজা নগরিকা এবং আমার সাথে আছেন রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আলিনিয়া মুসা। স্যার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভালো। রূপসী বাংলা টেলিভিশনে তোমার এই প্রথম আগমনকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আপনি তো দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক এবং 1986 সাল থেকে কাজ করে আসছেন এবং 2024-এও ছাত্র জনতার পক্ষে ছিলেন। স্যার, দুর্নীতি কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আমি পরে আসবো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই 16 বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং অর্থ পাচার হয়েছে সেগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় এবং কতটা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ নবনীতা তোমাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। শুধু 16 বছরে কেন, স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই অর্থাৎ 1972 সাল থেকেই 2024 সাল পর্যন্ত যত দুর্নীতি হয়েছে বা যত টাকা এদেশ থেকে পাচার হয়েছে সেই টাকাগুলো যদি প্রতিটি সরকার, আমি দেখেছি, আমি তো মুক্তিযুদ্ধ দেখেছি, আবার 5ই আগস্ট বিপ্লবও দেখলাম, এর আগে 90-র গণ অভ্যুত্থান দেখেছি, তিনটি সরকারই দেখেছি, এরশাদ সরকার দেখেছি, খালেদা জিয়া সরকার দেখেছি, আবার শেখ হাসিনা সরকার দেখেছি এবং সামরিক শাসিত সরকার বলতে যা বোঝায় সেটাকেও দেখেছি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা আমার দেখা থেকে আমি এই যে 1986 সালে দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী যে সামাজিক আন্দোলন শুরু করেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের আমি সম্পাদক, সেই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের উদ্যোগে কিন্তু আমরা 1986 সালে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নিয়ে শুরু করেছিলাম, কমিটি করেছিলাম, স্টুডেন্টস এন্টি স্মোকিং কমিটি সাস্ক, যেটা জাতিসংঘ স্বীকৃত। তারপরে আমরা সাস্কের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই তামাক বিরোধী মাদক বিরোধী সংগঠন আধুনিক করলাম, জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারকে সভাপতি করে। সেই থেকে তারই ধারাবাহিকতায় এই যে দুর্নীতি বিরোধী আজকে যে একটা জাগরণ ঘটেছে, তোমার জানা মতে, আমাদের সবার জানা মতে 25শে নভেম্বর যে আমরা একটা প্রথম জাতীয় সম্মেলন করলাম বা করতে পারলাম, আমরা মনে করি যে এটি একটি মাইল ফলক, যাত্রা শুরু হলো। আগামীতে যে প্রশ্নটা করেছো যে সরকার যদি আমাদের এই জাগরণের কারণে বা জনগণের ইচ্ছার প্রতিফলনে, দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা, যে টাকা উদ্ধার করতে পারলে আমার মনে হয় 1 যুগ 12 বছর আমরা জাতীয় বাজেট নিশ্চিতভাবে করতে পারবো, মানে আমাদের টাকার অভাব হবে না। কিন্তু আমরা কি দেখলাম, এত বড় একটা বিপ্লব ঘটার পরও 3 মাস 3.5 মাস হতে চললো, সেই এত দুর্নীতিবাদ যারা প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী সব এমপি পালিয়ে গেল এবং শত শত হাজার হাজার দুর্নীতিবাদ, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিকও আছে, দেখতে পারলাম যারা আছে, পুলিশ, আমলা, সচিব, ডিসি, এসপি, ওসি, এসআই, পিয়ন। সাবেক প্রধানমন্ত্রী বলছে যে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। তাহলে একজন পিয়ন, আমি এই রূপসী বাংলা টেলিভিশনেই বলেছিলাম 16 জুলাই বা 17 জুলাইতে যে প্রধানমন্ত্রী আপনার পিয়ন যেখানে 400 কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে আপনি নিজে বলছেন, তাহলে আপনার মন্ত্রীরা, আপনার এমপিরা, আপনার সচিবরা, আপনার পুলিশরা, আপনার সরকারি কর্মচারীরা বা শিল্পপতিরা কি পরিমাণ টাকা লুটপাট করেছে আপনি নিজেই বলুন। যাই হোক, বিপ্লবের পরে তো আমরা সেটা দেখতে পারলাম, যাদের নাম আসলো বা যারা পালিয়ে গেল তারা তো সবাই দুর্নীতিবাজ। তাহলে যদি 5000 দুর্নীতিবাজও থাকে, সেখান থেকে যদি 500 দুর্নীতিবাজ, ঈদের পক্ষে যদি 5 জন বড় দুর্নীতিবাজকেও ধরে এনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকাশ্যে বিচার করতে পারতেন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বাকি সবগুলোই জন্য একটা মেসেজ বা একটা সংবাদ হয়ে যেত যে না, আমাদেরকে ধরা হবে। ধরা যে হবে তা না, আজ হোক কাল হোক তাদেরকে ধরা করতেই হবে। দুদক আছে, দুদকের কোনো তেমন কার্যকারিতা ছিল না। আমি দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি দুদকের, আমাদের 504টে কমিটি আছে, কিন্তু দেখা গেল যে আমাদের কাজ কি, এই কমিটিগুলোর কাজ শুধু স্কুল কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতার আহ্বান করা, বিতর্কে আহ্বান করা, সেখানে বিচারক হিসাবে আমাকেও রাখা হয়, আমিও থেকেছি, দেখেছি। তারা আমাদের চাইতে বেশি জানে দেশে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, কে দুর্নীতি করছে। আমরা তো লজ্জায় পড়ে যাই, আমরা বিচারক হয়ে দুদকের পক্ষ থেকে সেই সব অনুষ্ঠানের বিচারক হয়ে আমরা নিজেরাই নিজেদেরকে
মানে আমরা লজ্জিত হয়ে যাই, আমাদেরকে অভিযুক্ত মনে হয় যে ওরা যা জানে, ওরা যে প্রতিকারের কথা বলে আমরা তো সেটা পারি না। তো সে প্রেক্ষাপটে তুমি যে বলেছো যে এটা প্রতিকার করার জন্য কি করা উচিত, সেক্ষেত্রে আমি মনে করি আমি যদি সরকারের নীতি নির্ধারণে থাকতাম বা আমরা যে কথাগুলো বলে থাকি সেটা হলো দেশে 5 কোটি শিক্ষার্থী আছে, তরুণ যুবক আছে, এদেরকে কাজে লাগাতে হবে। খণ্ডকালীন চাকরি দিয়েই হোক বা স্বেচ্ছাসেবী হিসেবেই হোক, প্রতিটি মার্কেটে যেতে হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট যতই থাক, যদি পুলিশ, র্যাব বা দুদকের লোক নিয়ে বা গোয়েন্দা সংস্থার লোক নিয়ে প্রতিটি বাজারে, পথে ঘাটে, মাঠে যদি এই 5 জন 7 জন করে বা টিম করে তারা থাকবে, তারা গিয়ে নিজেরা শনাক্ত করবে, ধরবে যে কারা মজুত করতেছে, কারা এই এলাকার দুর্নীতিবাজ আছে, তাদেরকে মিডিয়াতে তুলে ধরবে, সরকারের কাছে রিপোর্ট করবে। এইভাবে 1 মাস যদি নিয়মিত 5 লাখ শিক্ষার্থী তরুণকেও কাজে লাগানো যায়, আমার মনে হয় 80% দুর্নীতি কমে যাবে। এবং সেই ব্যবস্থা যতদিন পর্যন্ত কোনো সরকার না করতে পারছে, সেটা অন্তর্বর্তী সরকারই হোক বা পরবর্তীতে নির্বাচিত সরকারই হোক বা জাতীয় সরকারই হোক কিংবা সামরিক শাসনই হোক, কেউ যদি এই মানে জনমুখী মানে ব্যবস্থা গ্রহণ না করে, উদ্যোগ না দেয়, এদেশ থেকে দুর্নীতি হবে না। গতকাল আমাদের একটি দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হয়েছে, সেখানে আমার এক ছোট ভাই সোমালিয়া দারুস সালাম ইউনিভার্সিটির প্রফেসর, উনি বক্তব্য দিয়েছেন, খুব সংক্ষিপ্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। সে দেশে শিক্ষা ক্ষেত্রে কোনো দুর্নীতি নাই, সবচেয়ে গরিব দেশ, কিন্তু আমাদের চেয়েও গরিব দেশ, কিন্তু তাদের মানে শিক্ষার যে নীতি নৈতিকতা সেটা সুষ্ঠুভাবে শেখানো হয়েছে। সে দেশের সিস্টেম, আমাদের যেরকম সিস্টেম শিক্ষার দুর্নীতি, ওদের দেশে হলো নীতি নৈতিকতার বাস্তবায়ন। সে দেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি নাই। সেসব দেশের প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে নির্বাচন কমিশনে করা হয়, প্রধান নির্বাচন করা হয়, বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয় খণ্ডকালীন কিংবা স্থায়ী ভাবে। কিন্তু আমাদের দেশের যে কত শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে যোগ্য মানুষ আছে, অধ্যাপক আছে, উপাচার্য আছে, কত মানুষ আছে, তাদেরকে কিন্তু এইসব নির্বাচনের কাজে বা কোনো কাজে লাগানো হয় না। সেদিক থেকেও আমরা বলতে পারি যে দুর্নীতি মুক্ত করতে গেলে শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্স সারা দেশব্যাপী করতে হবে। সেখানে আমাদের 5 লাখ কেন, 10 লাখ কেন, 1 কোটি শিক্ষার্থীকে আমরা প্রয়োজনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারি। তো এভাবেই আমরা একটা গণজাগরণ সৃষ্টি করতে পারি। আমরা রূপসী বাংলা টেলিভিশন থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শিরোনামে যে নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছি, প্রতিটি মিডিয়াই তো করতে পারে এই ধরনের অনুষ্ঠান, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। কি দেখি আমরা, কি সেভাবে দেখতে পাচ্ছি? স্যার, আমাদের দেশে আর যেন দুর্নীতি এবং অর্থ পাচার না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দুর্নীতি বিরোধী যে সংগঠনগুলি কাজ করছে, তাদের কি ভূমিকা রাখা উচিত? দুর্নীতি বিরোধী সংগঠন বলতে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সেটা হলো দুদক, র্যাব, এনএসআই, এসবি, ডিজিএফআই। যদিও ডিজিএফআই একটা সামরিক গোয়েন্দা সংস্থা, তবু এদেরকে কাজে লাগাতে হবে। আমরা আগস্টের বিপ্লবে কি দেখলাম? আগস্ট বিপ্লব কিন্তু শুধু শিক্ষার্থীদের দ্বারা হয়নি, জনতার সাথে হয়েছে। সেখানে সেনাবাহিনীও আমাদের সাথে ছিল এবং সমর্থন করেছে বলে এই বিপ্লবটা মাত্র কয়েক মাসের, 1.5-2 মাসের মধ্যেই সফল হয়েছে। সেনাবাহিনী যদি সমর্থন না দিত, তাহলে এটাকে আমরা এত সহজে আমাদের বিজয় অর্জন করতে পারতাম না। সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতি যদি দমন করতেই হয়, সেক্ষেত্রে প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওই যে শিক্ষার মান উন্নয়ন, নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ এবং এই শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে আগে দুর্নীতিমুক্ত করার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সমন্বিত কমিটি করে, উদ্যোগ করে শিক্ষার্থীদেরকে খণ্ডকালীন চাকরি দিয়েই হোক বা যেসব শিক্ষার্থী বেকার আছে বা কর্মহীন আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে লাখে লাখ, মানে আমাদের তো প্রায় 2.5 কোটি শিক্ষার্থী তরুণ আছে, যাদেরকে আমরা কর্মহীন বলবো না, কেউ কিছু না কিছু করছে। কিন্তু এইভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য বা দুর্নীতিমুক্ত দেশ
গড়ার জন্য তাদেরকে যদি সেইভাবে মানে 3 মাসের বা 6 মাসের বা 1 বছরের প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়, আমি মনে করি 5 থেকে 10 বছর। এর জন্য বিশেষজ্ঞদের দিয়ে একটি প্রকল্প তৈরি করতে হবে, একটি প্রতিবেদন তৈরি করতে হবে, একটি কর্মশালা প্রতিপাদ্য তৈরি করতে হবে। আমাদেরকে একটা মানে নিয়মতান্ত্রিক উপায়ে চিরতরে দুর্নীতিকে রোধ করার জন্য আমাদেরকে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা যে কাজটা করে যাচ্ছি দেশে বিদেশে, সেটি হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। স্যার, আমি আহ্বায়ক আছি 1986 সাল থেকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের উদ্যোগে। আমরা আগেই বলেছি, শিক্ষার্থীদেরকে সামনে রেখেই আমরা এই দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলনটা গড়ে তোলার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় গতকালকে দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হলো, যেখানে তুমিও ছিলা, দুর্নীতি বিরোধী একটি কবিতা আবৃত্তি করছো, এবং সেটি আমি দেখলাম অনেকেই সাপোর্ট করেছে। এই যে সাংস্কৃতিক অঙ্গনেও নাটকের মাধ্যমে, কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা, লাখ লাখ শিক্ষার্থীরা যদি দুর্নীতি বিরোধী কথা বলে, কবিতা পাঠ করে, গান পরিবেশন করে, নাটকের মাধ্যমে তুলে ধরে। আমি ব্র্যাকে কাজ করেছি কয়েক বছর, সেখানে দেখতাম ওরা গণনাটক করে, প্রায় 5000 গণনাটক আমার হাত দিয়ে সেখানে সারা বাংলাদেশে 40টা জেলায় করেছি। দেখতাম যে রাত্রিতে সন্ধ্যার পরে উঠোনো এই মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, যক্ষ্মা বিরোধী, হ্যাঁ, ধূমপান বিরোধী স্লোগান দিয়ে নাটিকার মাধ্যমে করতো। 4000 5000 লোক জড়ো হয়ে যায়। কিভাবে জড়ো হয় সেটা হলো, আমরা আগের থেকে সেটা প্রচার করতাম যে অমুক বাড়িতে উঠোনে, অমুক মাঠে এই একটা নাটক হবে, বা বাউল গানের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু এই প্রচারণা করে এই দুর্নীতিকে রোধ করা যায়, মাদককে রোধ করা যায়। এবং কারা দুর্নীতিবাজ আমিও জানি, তুমিও জানো। আমরা একই সাথে চলাফেরা করি, কেউ 2.5 কোটি টাকার গাড়িতে চলাফেরা করি, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সায়, কেউ বাসে। আবার আমার হয়তো থাকার জায়গা নেই, ভাড়া থাকি, কারো হয়তো 5টা বাড়ি, 10টা বাড়ি, ফ্ল্যাট বাড়ি। তো এরা কিভাবে করলো? সরকারি চাকরি করে কেমন করে করলো? এরা বেতন পায় 60,000 টাকা, ধরলাম 1 লাখ টাকা, মাসে গুলশানে বাড়ি ভাড়ায় দেয় 1.5 লাখ টাকা, ছেলে মেয়ে পড়ায়, মাসে খরচ হয় 5 লাখ টাকা। তার মানে মাসে তাদের চোখে দেখা খরচ 10 লাখ 20 লাখ টাকা, কিন্তু তারা চাকরি করে সামান্য 30 থেকে 60,000 বা 1 লাখ টাকা বেতনে। তো এগুলো তো নির্ণয় করা খুব একটা কঠিন ব্যাপার না। আসলে আমাদের ইচ্ছেটা হয় না, আমাদের সরকারের ইচ্ছেটা হয় না। আমাদের সরকার, জনগণ এবং শিক্ষার্থীর ইচ্ছা প্রতিফলন কিন্তু এই বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হয় না, এটা হলে তো দেশের পরিস্থিতি এই কয় মাসে এরকম হতো না, অন্যরকম হতো। কিন্তু যে সরকারই হোক, আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমেই তো এই সরকারগুলো হয়। বসে তথাকথিত ভোট চুরি করেই হোক, যেভাবেই হোক, কিন্তু তারা দুর্নীতি রোধ করার নামে কি কাজগুলো করেছে এটার হিসাব নিতে গেলে দেখা যাবে যে শূন্য। তো কাজে আমি মনে করি যে কথাগুলো বললাম, এইভাবে যদি সরকার এটাকে একটা আলাদা প্রকল্প হিসেবে নেয় এবং অবশ্য কর্তব্য হিসেবে নেয়, যদি মনে করে যে লাখ লাখ, হাজার হাজার কোটি টাকা উদ্ধার করতে হবে, তাকে সেইভাবে করতে হবে। এবং আমি একটা প্রস্তাবনাও ফেসবুকে দিয়েছি, সেটি আবার SMS করে ডক্টর ইউনূস থেকে শুরু সবাইকে পাঠিয়েছি। সেটা হলো ওই দুর্নীতি বিরোধী একটি সমন্বয় সেল প্রধান উপদেষ্টার কার্যালয়ে করা উচিত। যে সেলটা কে কোথায় কি করছে, থেকে অভিযোগ আসতেছে, সবকিছু আছে, সবগুলো আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সেগুলো সাথে সাথে ইমিডিয়েট রোধ করবে বা প্রতিহত করবে। তবেই একটা জাগরণ সৃষ্টি হবে, তবেই একটা কার্যকরী প্রতিষ্ঠা হতে পারে। আমি মুখে বললাম কিন্তু বাস্তবে মাঠে নাই। সিন্ডিকেটস আগে ছিল, এখন তো থাকার কথা না, ব্যবসায়ী এখন হচ্ছে না কেন? তার মানে আগে যা ছিল এখনো তাই। বরং সবাই বললো, কালকে অনুষ্ঠানে বললো, আগে চাঁদাবাজি ছিল, রেট ছিল একটা দোকানের কাছে 100 টাকা, এখন হচ্ছে 150 টাকা। এটাই তো বাস্তবতা। কেন এমন হয়? এই শিক্ষার্থীরা যেমন বিপ্লব ঘটাতে পারে, এই শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে হবে। এই আমার রূপসী বাংলা টেলিভিশনে একজন সমন্বয়ক বা শিক্ষার্থী বক্তব্য বলে গেছে, স্যার আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘকাল, এইভাবে যদি আমাদেরকে গাইড করে আমাদেরকে কাজে লাগানোর কথা সবাই ভাবতো বা সরকার ভাবতো, তাহলে দেশের পরিস্থিতি এরকম হয় না। উনি বললেন যে আমাদেরকে টাকা পয়সাও দিতে হবে না, যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে সামরিক বাহিনী, আমরা 10 লাখ 20 লাখ দিয়ে এমনি হাজির হব, প্রশিক্ষণ নিয়ে আসবো। এই হলো অবস্থা। দেশের শিক্ষার্থীরা, তরুণরা চায়
দেশকে ভালোবাসতে, দেশের জন্য কিছু করতে, কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ করে দিতে পারি না। সেটা আমাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতা বলেই আমরা এই 53 বছর যাত্রায় দুর্নীতিমুক্ত হতে পারছি না, মাদক মুক্ত হতে পারছি না, সন্ত্রাস মুক্ত হতে পারছি না। তো ধন্যবাদ তোমাকে আমাকে ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।